নমস্কার, আমি দেবজ্যোতি। আমার রবিবারের সকালের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের নির্বাচন শেষ হয়েছে। যা এক্সিট পোল এসেছে তাতে পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টি হরিয়ানা থেকে বিদায় নিচ্ছেন। দিল্লি শহরের অর্থাৎ দিল্লি রাজ্যের একেবারে পাশের রাজ্য হচ্ছে এই হরিয়ানা। এই হরিয়ানায় কংগ্রেস ক্ষমতায় ফিরছে তা কিন্তু সমস্ত এক্সিট পোল থেকে জানানো হয়েছে। এমনকি গৌতম আদানির যে টিভি চ্যানেল রয়েছে রিপাবলিক টিভি, তারাও বলছেন যে হরিয়ানা থেকে বিজেপির বিদায় হচ্ছে এবং সেখানে কংগ্রেস ফিরে আসছে। সি ভোটার তারাও একটা সমীক্ষা করেছেন, সেখানেও তারা দেখাচ্ছেন যে 55টি আসন পাচ্ছে জাতীয় কংগ্রেস। অন্যদিকে টাইমস অফ ইন্ডিয়া তারাও বলছেন কংগ্রেস আসন পাচ্ছে প্রায় 60-এর কাছাকাছি। সমস্ত টিভি মিডিয়াই কিন্তু দেখাতে শুরু করেছে যে কংগ্রেস ক্ষমতায় ফিরছে হরিয়ানাতে। প্রায় 2 দশক এখানে ক্ষমতায় ছিল ভারতীয় জনতা পার্টি। মনোহরলাল খাট্টার তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তবে বেশ কিছুদিন আগে তাকে সরানো হয়েছিল, নতুন মুখ্যমন্ত্রী করা হয়েছিল এবং দুষ্মন্ত চৌতালার সঙ্গে জোট করে কতবারে বিধানসভা লড়াই করেছিলেন। সেই দুষ্মন্ত চৌতালাও তিনি কিন্তু মনোহরলাল খাট্টারের হাত ছেড়েছেন, অর্থাৎ বিজেপির হাত ছেড়েছেন। সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে 2 জায়গাতেই ভারতীয় জনতা পার্টির পতন অবশ্যম্ভাবী। সাত সকালে আপনাদের সঙ্গে মিলিত হলাম এই কারণে, গতকাল যে পর্বটি আমি আপলোড করেছিলাম সেটি ভুলবশত আগের দিনের একটি পর্ব ছিল, সেটি ভুলবশত আপলোড হয়েছিল, সেই জন্য সাত সকালে আপনাদের পাশে এলাম। অর্থাৎ হরিয়ানা থেকে ভারতীয় জনতা পার্টির পতন যে অবশ্যম্ভাবী তা কিন্তু বোঝা যাচ্ছে। এই নির্বাচনের বেশ কয়েকটি দিক কিন্তু খুলে দিল। মূলত নারী নির্যাতনের বিরুদ্ধে ভিনেশ ফোগাট দিল্লির উপকণ্ঠে লড়াই করেছিলেন। ব্রিজভূষণ শরণ সিং তিনি অলিম্পিক অ্যাসোসিয়েশনের দায়িত্বে ছিলেন কুস্তির, তার বিরুদ্ধে তিনি যে আন্দোলন করেছিলেন তা কিন্তু গোটা ভারতবাসী জানে যে কীভাবে মহিলা কুস্তিগিরদের ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন করতেন এই ব্রিজভূষণ শরণ সিং। ভিনেশ ফোগাট কংগ্রেসের প্রার্থী হয়ে এবারে নির্বাচনে লড়াই করেছেন, তারও জয় প্রায় নিশ্চিত। অর্থাৎ যে ফলাফল সামনে এসেছে তাতে কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা আশানী সংকেত দেখছে, কারণ সামনের বছরই কিন্তু প্রায় 3টি জায়গাতে বিধানসভা নির্বাচন রয়েছে। এই হরিয়ানার ভোটের ফল যদি তার উপর পড়ে তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টির অন্য যে রাজ্যগুলো রয়েছে সেখানে তাদের ক্ষমতায় টিকে থাকা কার্যত অসম্ভব। সেই জায়গাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত কয়েকদিন ধরে বারবার হরিয়ানায় প্রচারে গেছিলেন। কোথাও 10,000 কোথাও 12,000 মানুষ উপস্থিত হয়েছিল। সেখান থেকে বিজেপির যে পতন একেবারে অবশ্যম্ভাবী তা কিন্তু যখন নির্বাচনী প্রচার করছিলেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তখন থেকেই পরিষ্কার হচ্ছিল। প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী জোড়া ফালা কিন্তু একেবারে হরিয়ানা চষে বেরিয়েছে। প্রায় 2 জনে প্রায় 70টির বেশি সভা করেছে। হরিয়ানার মতো একটি জায়গা, সেখানে বহু পরিযায়ী শ্রমিক রয়েছে, তারা অন্য রাষ্ট্রে থাকেন। সেখানেও রাহুল গান্ধী গেছিলেন বেশ কিছুদিন আগে, তাদের সঙ্গে দেখা করে এসেছিলেন এবং তারপরে তাদের দাবি মেনে তিনি হরিয়ানায় প্রচার করতে যেয়ে সেই পরিবারগুলোর সঙ্গে দেখা করেছেন। হরিয়ানায় মূলত জাট ভোটার প্রায় 20% এবং দলিত ভোটার আছে প্রায় 25%। এই জাট ভোটার এবং দলিত ভোটার ইতিমধ্যে বিজেপির কাছ থেকে তাদের হাত সরিয়ে নিয়েছেন। অর্থাৎ মনোহরলাল খাট্টার পরে যিনি নতুন মুখ্যমন্ত্রী করা হয়েছিল তাতেও কিন্তু পতনকে আটকানো গেল না। বিজেপির প্রথম সারির নেতারা সকলেই উপস্থিত ছিলেন,
তারপরে আরও একটি বড় এফেক্ট হয়েছে যে রাম রহিম, যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, তাকে প্রচারের মুখ করে বিজেপি এই হরিয়ানায় প্রচার করেছে, যা ভোটের ফলে কিন্তু প্রকাশ পেয়েছে। অর্থাৎ নারী নির্যাতনের বিরুদ্ধে যেমন কংগ্রেসের পক্ষ থেকে একটা মাস্টার স্ট্রোক দেওয়া হয়েছিল, ভিনেশ ফোগাটকে তারা সামনে এনেছিলেন। এবং যে কথা বলছিলাম যে এই গুরমিত রাম রহিম, তার বিরুদ্ধে কিন্তু একটা হাওয়া ছিল। সেই হাওয়া ভারতীয় জনতা পার্টি কতটা বুঝতে পেরেছিলেন তা কিন্তু এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ গুরমিত রাম রহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তিনি ধর্ষণের দায়ে ইতিমধ্যেই কিন্তু জেলবন্দি রয়েছেন। তাকে তারা প্যারোলে মুক্তি করলেন, মুক্তি করে নির্বাচনের মুখ করে প্রচার করতে শুরু করলেন। অর্থাৎ কতটা দৈন্যতা দেখা যাচ্ছে বিজেপির রয়েছে তা কিন্তু পরিষ্কার। সেই জায়গাতেই কংগ্রেস সেটাকে মাস্টার স্ট্রোক দিয়েছিলেন এবং সেখানেই তারা ভিনেশ ফোগাটের মতো একজন মহিলা, তাকে তারা সামনে এনেছিলেন, যিনি বিজেপির বিরুদ্ধে দিল্লির উপকণ্ঠে বহুদিন ধরে অবস্থান বিক্ষোভ করেছিলেন। তবে ফল কিছু হয়নি। ব্রিজভূষণ শরণ সিং তিনি কিন্তু এখনও নিজের মেজাজেই রয়েছেন। তবে তিনি এবারে যে লোকসভা নির্বাচন হলো, তিনি টিকিট পাননি অবশ্যই, কিন্তু তার পুত্রকে টিকিট দেওয়া হয়েছিল, তিনি নির্বাচনে জয়লাভ করেছিলেন। সেই জায়গাতেই এই হরিয়ানার নির্বাচন কিন্তু বেশ কিছু বার্তা বিজেপিকে দিতে শুরু করেছে। কারণ দিল্লির পাশের একটি রাজ্য হাতছাড়া হলে তার এফেক্ট কিন্তু দিল্লিতেও পড়বে। অন্যদিকে যেসব জায়গাগুলোতে নির্বাচন রয়েছে, যেমন ঝাড়খণ্ডে নির্বাচন রয়েছে, গুজরাটে নির্বাচন রয়েছে, সেই জায়গাতেও প্রভাব কিন্তু পড়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেই জায়গাতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এ রাজ্যের বিজেপি নেতারা, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা আরজি করের ঘটনা নিয়ে প্রচার করেন এবং তারা কিন্তু কুলতলির নারী নির্যাতন নিয়ে প্রচার করছেন। কিন্তু তাদের মুখে কি এই কথাগুলো মানায়? কারণ তাদের নেতারা একের পর এক অভিযুক্ত এই নারী নির্যাতনের। অর্থাৎ বিজেপির এই যে দুমুখ নীতি, সেই নীতি কিন্তু ইতিমধ্যেই বাংলার মানুষ, দেশের মানুষ ধরে পড়েছেন এবং হরিয়ানা কংগ্রেসের কাছে দখল শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সেইভাবে কাউকে কংগ্রেসের পক্ষ থেকে করা হয়নি। তাও রাহুল গান্ধীর কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে যেভাবে তার উত্থান হচ্ছিল, সেই উত্থান যাতে আর বজায় থাকে, সেই জন্য তারা কিন্তু জোড়া ফলা, অর্থাৎ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তারা কিন্তু প্রথম দিন থেকেই পড়েছিলেন। এবং শুধুমাত্র কংগ্রেস কতটা এই নির্বাচনকে গুরুত্ব দিয়েছিল তার প্রতিফলন কিন্তু দেখা যাচ্ছে। বিভিন্ন রাজ্য থেকে প্রায় 100 জন প্রচারককে তারা নিয়ে গেছিলেন, তারা প্রচার করছিলেন। বাংলা থেকেও রিজু ঘোষাল সহ একাধিক নেতা তারা কিন্তু বিভিন্ন জায়গাতে হরিয়ানাতে প্রচার করেছেন। হরিয়ানা এমন একটা রাজ্য, এখানে কিন্তু মূলত 3 রকমের মানুষ থাকেন। এক শ্রেণী থাকেন তারা ভারতীয় সেনাবাহিনীতে বা পুলিশে কাজকর্ম করেন, এক শ্রেণী থাকেন খেলাধুলা নিয়ে এবং এক শ্রেণী চাষবাসের সঙ্গে। তাদের মধ্যে কিন্তু উচ্চ ভাবনা নেই। কেউ রকেট সায়েন্টিস্ট হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, এই ধারণা কিন্তু বেশ কিছুটা তাদের মধ্যে কম আছে। তারা মূলত এই 3টি পেশাকেই বেছে নেন। সেই জায়গাতেই কিন্তু সকাল থেকে সেখানে বিভিন্ন মানুষের সঙ্গে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা কথা বলেছেন। বিভিন্ন একাডেমি, যেখানে কুস্তি, দৌড়, বিভিন্ন প্রতিযোগিতার জন্য একাডেমি করা আছে, সেখানে তারা ঘুরে ঘুরে প্রচার করতেন। অর্থাৎ কংগ্রেসের পক্ষ থেকে একটা অনুশীলন করা হয়েছিল এই হরিয়ানার নির্বাচন নিয়ে, সেই ব্লু প্রিন্ট অনুযায়ী তারা কিন্তু প্রচার করেছেন। তবে বিজেপির পক্ষ থেকে শেষ মুহূর্তে একটা প্রচেষ্টা করা গেলেও যে এক্সিট পোলের ফল এসছে তাতে দেখা যাচ্ছে 20 থেকে 25-এর মধ্যেই তাদের থামতে হচ্ছে। হরিয়ানাতে 90টি আসন রয়েছে, যারা 46টি আসন পাবেন তারাই কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ দল হবে। সেই জায়গাতেই কিন্তু যে পরিসংখ্যান প্রায় 6টি-8টি সংবাদ মাধ্যম করেছেন এবং যারা বিভিন্ন নির্বাচনের সার্ভে করেন তারাও করেছেন, কিন্তু সব জায়গাতেই দেখা যাচ্ছে বিজেপিকে সর্বোচ্চ
30টি আসনের মধ্যেই তারা কিন্তু বেঁধে রেখেছেন। একেবারে বিজেপির পোষা টিভি চ্যানেলগুলো তারাও কিন্তু যে সার্ভে করেছে সেখানে দেখা যাচ্ছে যে বিজেপির হরিয়ানাতে একেবারে পতন অবশ্যম্ভাবী। ইতিমধ্যেই কিন্তু একটা সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে বিজেপি, অর্থাৎ যেভাবে নারী নির্যাতন তাদের বিরুদ্ধে ফ্ল্যাশব্যাক হয়েছে, তাতে কিন্তু আগামী দিনে হরিয়ানা সহ যে বিভিন্ন জায়গাগুলোতে নির্বাচনের ফল সামনে আসবে তাতে কিন্তু যথেষ্ট বিপদে পড়বে ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ যে কথা বলছিলাম যে নারী নির্যাতন নিয়ে এ রাজ্যের কংগ্রেসের বিরুদ্ধে বা এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে বিজেপি বড় বড় কথা বলেন, নারী নির্যাতনের কথা বলেন, তাদের মুখে নারী নির্যাতনের কথা মানায় না। কারণ ব্রিজভূষণ শরণ সিংয়ের ইতিহাস সকলের জানা এবং গুরমিত রাম রহিমের মতো একজন ধর্ষককে তারা প্রচারের কাজে লাগাচ্ছেন। অর্থাৎ বিজেপির যে কতটা দৈন্যতা রয়েছে তা কিন্তু এই প্রচারের যেভাবে তারা রণকৌশল ঠিক করেছিলেন সেই জায়গাতেই একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে বিজেপির অভ্যন্তরেও কিন্তু একটা প্রশ্ন উঠেছিল, গুরমিত রাম রহিমকে যেভাবে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে তারপরেও কিন্তু বিজেপির অভ্যন্তরে প্রশ্ন উঠেছিল যে এই মুহূর্তে কিন্তু আর গুজরাট, হরিয়ানা বা দিল্লিতে এই গুরমিত রাম রহিমের সেরকম কোনো প্রভাব নেই। কারণ তার যে শিষ্যারা ছিলেন, যারা তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তারপরে যে জেলবন্দি তিনি হয়েছেন, তারপরে কিন্তু তার শিষ্য সংখ্যা বহু কমতে শুরু করেছে। কারণ মানুষের স্মৃতিশক্তি এতটা দুর্বল নয়। কারণ গুরমিত রাম রহিম গ্রেপ্তার হওয়ার পরেই সেখানে যে দাঙ্গা হয়েছিল সেখানে প্রায় 30 থেকে 32 জনের মৃত্যু হয়েছিল। অর্থাৎ গুরমিত রাম রহিম তার আখড়ার ভেতরেও যে নারীদের ওপর অত্যাচার চালাতেন তারা কিন্তু বাইরেও বাংলার মানুষ বা দেশের মানুষ যে দেখেছে যে বিভিন্ন জায়গাতে কিভাবে তারা সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়েছে। যেদিন গুরমিত রাম রহিম গ্রেপ্তার হয়েছিলেন তার মধ্যে তার বিরুদ্ধে প্রায় 50টি মতো নারী নির্যাতনের অভিযোগ ছিল। তবে অবশেষে গুরমিত রাম রহিম আবারও তিনি জেলে ফিরছেন। অর্থাৎ একটা ধর্ষককে নির্বাচনের মুখ করলে বা প্রচারের মুখ করলে যা হয় তাই বিজেপির ক্ষেত্রেও হরিয়ানাতে হলো। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন।